আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে ৩৯তম বিসিএস বিশেষ প্রশ্নের গণিত অংশের সমাধান দেখাবো। ১ নম্বর প্রশ্ন দেখুন, ১২৫ √5 পাওয়ার 2x = 1 হলে x এর মান কত? এটা হচ্ছে সূচকের একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি দেখুন, এই যে ১২৫ এটাকে আমরা 5 দিয়ে ভাঙাবো। এখানে যেহেতু 5 আছে ওই জন্য আমরা এটাকে 5 দিয়ে ভাঙাবো। তাহলে আমরা 5-এর উপর যদি কিউব দিই তাহলে ১২৫ হয়। আর এখানে 5 তার উপর রুট আছে, তার মানে রুটের মান হচ্ছে হাফ, তাহলে 5 পাওয়ার হাফ ইন্টু 2x তো থাকবেই ইকুয়াল হচ্ছে 1। এই 2 আর এই 2 কাটা, কারণ এই 2xটা উপরে গুণ হবে 1-এর সাথে গুণ, 1 ইন্টু 2x হবে। এটা যেহেতু উপরের ওই জন্য এই 2 দিয়ে এই 2কে কাটতে পারি আমরা। তাহলে 5 লিখবো, কিউব ইন্টু 5 পাওয়ার এখানে কি থাকতেছে 1 আর x গুণ করলে x হবে ইকুয়াল 1। এখন আমরা জানি যে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। একই সংখ্যা থাকলে এখানে যদি একই সংখ্যা থাকে তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তার মানে দুইটা 5 থেকে একটা 5 লিখবো, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, তাহলে 3 + x। এখানে যেহেতু 5 পাওয়ার 3 পাওয়ার x আছে, এখানে আমরা 5 পাওয়ার 0 দেবো, কারণ যে কোনো সংখ্যার উপরে 0 দিলে সেটা 1 হয়। আমরা এখানে 5 পাওয়ার 0 দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই পাশে 5 আছে ওই জন্য এখানে 5 লিখে পাওয়ার 0 দেবো। কারণটা হচ্ছে দুই পাশ থেকে 5 ক্যান্সেল করতে পারবো, তাহলে আমরা যেহেতু একই সংখ্যা আছে মানে 5 আর 5 মিল আছে ওই জন্য এই পাওয়ারটা ইকুয়াল এই পাওয়ারটা হবে, অর্থাৎ এখানে 3 + x = কী হবে, 0 হবে। তার মানে আমরা কার মান বের করবো, x এর মান বের করবো। তাহলে x = কী হবে, অতএব x = হচ্ছে +3, এই পাশে আসে -3 হবে। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, -3। 2 নম্বর প্রশ্ন, NC12 = NC6 হলে n এর মান কত? এটা একটা সূত্র জানতে হবে, এটা বিন্যাস সমাবেশের একটা অঙ্ক। তো এই সূত্রটা জানলে আমাদের এই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। সূত্রটা হচ্ছে NCx = যদি NCy হয় তাহলে মানে এত হলে n = অর্থাৎ এই যে n আছে উপরে n = কী হবে, x + y হবে, x + y। এটা হলো মেইন সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমাদেরকে এটা করতে হবে। তাহলে NC12 = কী আছে, NC6 আছে। তাহলে অতএব n = কী হবে, এখানে পাওয়ার উপরে যে n আছে এই n = কী হবে, 12 + 6 মানে 12 + 6, অর্থাৎ 12 আর 6 যোগ করলে 18। তার মানে n এর মান হচ্ছে 18। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। দেখুন আপনাদেরকে এই বেসিক নিয়মগুলো আগে জানতে হবে। এখন থেকে কিন্তু আমি প্রত্যেকটি ম্যাথের বেসিক নিয়ম প্লাস হচ্ছে শর্টকাট নিয়মটাও দেখাচ্ছি। তো আপনারা কিন্তু যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে অঙ্ক দেখতে দেখতে আপনারা একসময় কীভাবে শিখে যাবেন অঙ্ক, বা ভালো একটা মানে গণিতে জবের জন্য প্রিপারেশন হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো সরল মুনাফা আমরা জানি, সরল মুনাফা I = PNR, এটা সূত্র। তো পি এর মান হচ্ছে 1000, এটা হচ্ছে পি এর মান, সময় হচ্ছে n এটা, আর এটা মুনাফার হার মানে এটা হচ্ছে r। তাহলে পি এর মান হচ্ছে 1000 ইন্টু n হচ্ছে সময়, সময় হচ্ছে 2 বছর, ইন্টু আর হচ্ছে 10%, অর্থাৎ 10% মানে উপরে 10 আর নিচে 100। তাহলে দেখুন 2টা শূন্য কাটা, 2টা শূন্য কাটা, তাহলে 10 × 20, 20 আর 10 গুণ করলে হচ্ছে 200, মানে সরল মুনাফা পেলাম 200। আর চক্রবৃদ্ধি মুনাফা হলো, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো p × 1 + r পাওয়ার n - p, এটা সূত্র। তাহলে দেখুন পি এর মান হচ্ছে কত আমাদের 1000 টাকা, 1 + r, আর এর মান হচ্ছে 10%, অর্থাৎ হচ্ছে 10/100 পাওয়ার n, n এর মান হচ্ছে আপনার 2, তারপরে মানে -p, p এর মান আবার হচ্ছে 1000। তাহলে 1000 থাকবে এখানে, আর এখানে 100 আর 1 গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে এটা যোগ, তাহলে 100 আর 1 গুণ করলে 100, 100 আর 10 যোগ করলে হচ্ছে 110, আর নিচে 100, তারপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 1000 ইন্টু, তাহলে 110/100 আছে। তাহলে এখানে দেখুন এটা শূন্য এটা শূন্য কাটতে পারি, তাহলে 11 উপরে স্কোয়ার দিলে হচ্ছে 121, আর 10-এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 100, মাইনাস হচ্ছে 1000। তাহলে এই দুইটা শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটতে পারি, তাহলে 121 আর 10 গুণ করে হচ্ছে 121, আর এই জিরোটা চলে আসবে এখানে 1210, মাইনাস হচ্ছে 1000। তাহলে দেখুন এই 1210 থেকে যদি 1000 মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 210। তাই আমাদের চাইছে হচ্ছে কি, দেখুন সরল মুনাফা, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সেটা বলছে। তাহলে সরল মুনাফা পেলাম আমরা 200, আর চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 210। তাহলে অতএব সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, অতএব পার্থক্য, তাহলে পার্থক্য কী হবে, এই 210 থেকে মাইনাস করবো হচ্ছে কত, এই 210 মাইনাস 200, তাহলে 210 থেকে যদি 200 মাইনাস করি তাহলে হচ্ছে 10 টাকা। তার মানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 10 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক।
4 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? দেখুন এটা আমরা কীভাবে করতে পারি, যে অনুপাত দেওয়া আছে তার সংখ্যা দুটা ধরবো, একটা 7x আর একটা ধরবো 5x এবং এদের লসাগু 140। তাহলে প্রশ্ন মতে কী হবে, 7x আর 5x এর লসাগু কী হবে, 5 7 35 হবে, তার সাথে একটা x হবে, ইকুয়াল কত, এই যে লসাগু হচ্ছে 140। এখানে এই দুটো লসাগু পেলাম 35x, তাহলে 35x সমান এটা হচ্ছে 140। তো x ইকুয়াল কী হবে, উপরে 140 আর নিচে 35, তাহলে 35 দিয়ে 140কে ভাগ করলে হয় 4। তাহলে আমাদের হচ্ছে যে সংখ্যা দুটির গসাগু, তাহলে 7x আর 5x গসাগুর আমরা নিয়ম জানি যে দুইটাতে যেটা মিল থাকে সেটা হয় গসাগু, দুইটাতে x মিল আছে তাহলে গসাগু হবে x। তাহলে অতএব গসাগু সংখ্যা দুটির গসাগু কি x, তাহলে x এর মান পাইছি হচ্ছে 4। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4, মানে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4। 5 নম্বর প্রশ্ন, 2x² + 5x + 3 <0 এর সমাধান কোনটি? দেখুন এটাকে আমরা কীভাবে সমাধান করব, 2x² + 5x + 3 <0 দেওয়া আছে, এটাকে আমরা মিডল টার্ম করবো। এখন গুণ করে 3 দুগুণে 6, মানে এখানে 2 আর 3 যে আছে 3 দুগুণে 6 হবে, গুণ করে যোগ করে হবে 5, তাহলে 3 দুগুণে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে মিডল টার্ম কী হবে, 2x² + 3x + 2x + 3 <0। দেখুন 3টা x আর 2টা x যোগ করে 5টা x হয়, 3 আর 2 গুণ করলে আবার 6। তো বা এই দুটো থেকে আমরা কী কমন নিতে পারি, প্রথম দুটা থেকে শুধু x কমন নিব, তাহলে এখানে 2 থাকবে এবং আরেকটা x থাকবে 2x, প্লাস যেহেতু x কমন নিয়ে নিয়েছি তাহলে 3 থাকতেছে, প্লাস এই দুটো থেকে কী নেব, 1 কমন নেব, তাহলে এখানে কী থাকবে 2x থাকবে, প্লাস 1 কমন নিলে 3 থাকে যাবে। তাহলে দেখুন 2x + 3 কমন নেব, 2x + 3 কমন, তাহলে x + 1, সরি এটা <0। দেখুন দুইটা সংখ্যার গুণফল মানে এইটা আর এটা গুণফল দেখুন 0 থেকে ছোট, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল যদি 0 থেকে ছোট হয় তাহলে একটা মান ধনাত্মক হবে, একটা মান ঋণাত্মক হবে। তাই আমরা এটা যদি ধনাত্মক ধরি তাহলে কী হবে, 2x + 3 < 0 হবে, যেহেতু 0 থেকে বড় ধরতে হবে ধনাত্মক মানগুলো কি 0 থেকে বড় হয়, মানে 1 2 3 4 ইত্যাদি যে কোনো এক সংখ্যা হতে পারে, অর্থাৎ 0 থেকে বড় হলেই সেগুলো ধনাত্মক মান হবে। বা তাহলে 2x + 3 পাশে আসে -3, অতএব x কী হবে, মাইনাস ওপরে 3 আর নিচে 2, এটা x এর মান পেলাম। এবার যদি এটা ঋণাত্মক ধরি, মানে 0 থেকে ছোট ধরতে হবে, তাহলে এটা মানটা, তার মানে x + 1 <0, মানে 0 থেকে ছোট ধরতে হবে, যেহেতু ঋণাত্মক ধরবো এটা, মানে ঋণাত্মক মান, তাহলে x কী হবে, +1 এই পাশে আসে -1। তাহলে দেখুন x -3/2 পাইছি আর x -1, তাহলে এটাকে আমরা একবারে কীভাবে লিখতে পারি, যে x এর মান -3/2 অপেক্ষা বড় এবং -1 অপেক্ষা ছোট, তাহলে -3/2 x -1 এবার লিখতে পারি। দেখুন যে সমাধান কি আসতেছে, -3/2 x -1, তাহলে x এর মানটা কি -3/2 অপেক্ষা বড়, এই যে -3/2 অপেক্ষা বড় এবং -1 অপেক্ষা ছোট, -1 অপেক্ষা কি এটা ছোট, এই যে -1 অপেক্ষা ছোট, তার মানে সমাধানটা হবে এটা। তাহলে আমাদের মিলে যাচ্ছে ক নম্বর অপশনের সাথে। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? দেখুন 143 মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আপনাদের আগে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 1 এবং ওই সংখ্যা দিয়েই শুধু ওই সংখ্যাকে ভাগ করা যাবে, সেটাই হবে মৌলিক সংখ্যা। তো 143কে কিন্তু দেখুন 11 দিয়ে ভাগ করা যায়, তো 11 আর 13 গুণ করলে 143 হয়, মানে 1 আর 143 ছাড়াও 11 এবং 13 দ্বারা এটাকে ভাগ করা যায় না, ওই জন্য এটা মৌলিক সংখ্যা না, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। দেখুন 91কে 7 দ্বারা ভাগ করা যায়, 7 আর 13 গুণ করলে 91 হয়, যে 3 7 21 1 হাতে বাকি 2, 3 7 21 1 হাতে বাকি 2, 7 7 2 9, অর্থাৎ 1 এবং 91 ছাড়াও 91কে 7 এবং 13 দ্বারা ভাগ করা যায়। দেখুন 47কে কিন্তু 1 আর 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 47কে ভাঙানো যায় না, ওই জন্য 47 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 87কে ভাঙানো যায়, 87কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 আর যদি 29 গুণ করি তাহলে হয় 87, মানে 87কে 1 এবং 87 ছাড়াও, এই যে 1 এবং 87 ছাড়াও অন্য এই যে 3 এবং 29 দ্বারা ভাগ করা যায়, এই জন্য এটাও মৌলিক সংখ্যা না। তাহলে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 47, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ।
7 নম্বর প্রশ্ন সি ইকুয়াল এক্স জন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18 সি সেটের উপাদানসমূহ। দেখুন ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছে, কিন্তু এখানে অপশনে কোনো ঋণাত্মক সংখ্যা নাই। তাহলে এই প্রশ্নটা যেহেতু কোনো ঋণাত্মক সংখ্যা নাই, সবগুলোই ধনাত্মক সংখ্যা, তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নাই। তো সঠিক অ্যান্সারটা কত হবে সেটা দেখুন, যে এক্স স্কোয়ার মানে বর্গ করলে 18 অপেক্ষা ছোট হবে। তাহলে কী হবে, -1 হবে, কারণ -1কে স্কোয়ার করলে 18 থেকে ছোট। -2 হবে, -3 হবে, -4 হবে, মানে এই মানগুলি হবে। তার মানে সি এর মান যদি এগুলো হয় তাহলে 18 অপেক্ষা ছোটো হবে। দেখুন 4 উপর স্কোয়ার দিলে 4 4 16 হয়, 18 থেকে ছোটো হয়। -5 যদি নেই তাহলে -5 উপর স্কোয়ার দিলে কী হবে, 5 5 25 হয়ে যাবে, তাই 18 থেকে বেশি হয়ে যাচ্ছে। দেখুন কীভাবে হয়, যে এক্স জায়গায় যদি -4 বসাই তার উপর স্কোয়ার, তাহলে মাইনাসের উপর স্কোয়ার দিলে কত প্লাস হবে, এবং 4 উপর স্কোয়ার দিলে 4 4 16, 16 কি 18 থেকে ছোটো, তার মানে এটা হবে। অনুরূপভাবে -3 হবে, -2 হবে, -1 হবে। 8 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? অর্থাৎ প্রথমে যা ক্ষেত্রফল ছিল, যে দৈর্ঘ্য বৃদ্ধি করে যদি 25 সেন্টিমিটার করা হয়, তারপরেও ক্ষেত্রফলটা ওই প্রথমের ক্ষেত্রফলের সমান হতে হবে। তাহলে প্রস্থ কত হবে? তাহলে দেখুন আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 18 আর 10 গুণ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ। প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল 18 গুণ 10, 18 আর 10 হচ্ছে 180। এখন দেখুন এই যে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করা হয়েছে, তাহলে আবার পরিবর্তিত প্রশ্ন মতে দেখুন যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আবার তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 আর প্রস্থ কত হলে, তাই প্রস্থ এক্স হলে ধরে নিব আমরা, যে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রথমে যা ক্ষেত্রফল ছিল ওইটাই হবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 180 হবে, এটাই হবে। তো বা এক্স ইকুয়াল কী হবে, তাহলে 25 গুণ 80 শেষে ভাগ হবে, তাহলে উপরে 180 আর নিচে 25। তো 180কে যদি 25 দ্বারা ভাগ করি কত হয় দেখুন, 25 দ্বারা 180কে ভাগ করব, তাহলে 7 বার যাবে, প্রথমে 7 25 হয়, 5 7 35, 5 7 3, 7 14 আর 3 17। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 1, এখানে হলো, তাই 8 থেকে 8 বিয়োগ করে 0, তাহলে 0.2 একটা 0.2 দেওয়া হলো 0, 25 দুগুণে 50, তার মানে অ্যান্সার আসলো 7.2। 7.2, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 7.2। মানে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য বৃদ্ধি করে যদি 25 সেন্টিমিটার করা হয়, তখন প্রস্থটা হয়ে যাবে 7.2 সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্ন, মডুলাস 1 - 2x লেস দেন 1 এর সমাধান কত? দেখুন এরকম থাকলে মডুলাসের অঙ্ক যদি থাকে এরকম, যদি লেস দেন দিয়ে একটা সংখ্যা থাকে, এরকম এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মডুলাসের অঙ্কগুলো এইভাবে কীভাবে করবেন সহজেই। তো যেটা থাকবে এটা এই পাশে মাইনাস নিব, তো -1, যেহেতু এখানে +1 আছে এই পাশে নিয়ে -1 দেবো, লেস দেন এই যে যেটা আছে 1 - 2x, 1 - 2x, আবার লেস দেন হবে 1। দেখুন এক্সের সাথে কোনো কিছুই নেই প্রত্যেকটা জায়গাতেই, তো এক্সকে যদি ক্যান্সেল করতে যাই, প্রথমে এখানে 1 আছে, তার মানে +1 আছে, উভয় পক্ষ থেকে 1 মাইনাস করবো, অর্থাৎ -1 -1 লেস দেন 1 - 2x লেস দেন 1 - 2x -1 লেস দেন 1 -1। দেখুন এই যে -1 থাকলো, এটার সাথে -1 করছি, এবং লেস দেন দিছি 1 - 2x থাকলো, এটার সাথে আবার -1 নিছি, 1 থেকে -1। তাহলে দেখুন -1 আর -1 হচ্ছে -2, লেস দেন এই +1 -1 করা যাবে, তাহলে -2x থাকবে, লেস দেন 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন এখানে দেখুন -2 আছে, দেখুন যখন -2 দ্বারা ভাগ করব, কারণ এখানে -2টা রাখা যাবে না, -2 দ্বারা ভাগ করব তখন কী হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে -2কে -2 দ্বারা ভাগ করলে হবে 1, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। -2xকে -2 দ্বারা ভাগ করলে শুধু x থাকবে, আবার এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গ্রেটার দেন হবে 0 হবে। এখন আপনারা বলতে পারেন যে কীভাবে হলো, দেখুন এখানে দেখা দিচ্ছি, এই যে -2 আছে, এটাকে ভাগ করবো -2 দ্বারা, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। -2xকে ভাগ করবো -2 দ্বারা, আবার এই চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাবে, 0কে ভাগ করবো -2 দ্বারা, তাহলে মাইনাস কাটা 2 কাটলে 1, মাইনাস কাটা 2 কাটলে 1, তাহলে দেখুন যে 1 গ্রেটার দেন থাকতেছে, 1 গ্রেটার দেন x গ্রেটার দেন 0কে -2 দ্বারা ভাগ করলে 0, দেখুন যে অংশের সাথে মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা সাথে লিখবো, অতএব কি 0, তখন চিহ্নটা আবার চেঞ্জ, x লেস দেন x লেস দেন 1, মানে 0টা আগে লিখলাম, তারপরে গ্রেটার দেনটা লেস দেন হয়ে গেলো x, কারণ সম্পর্কটা ঠিক রাখতে হবে। দেখুন এখানে দেখুন যে এক্সটা কিন্তু বড়, 0টা ছোটো, এখানেও কিন্তু ঠিক সেম যে এক্সটা বড়, যার দিকে হা করে থাকবে সেটা হবে বড়। তাহলে 0, তারপরে লেস দেন x, তারপরে আবার এই যে লেস দেন 1, কারণ এগুলো এই পাশে লিখলাম, ছিল এই পাশে লিখলাম এই পাশের জন্য চিহ্নটা ঘুরে গেল। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে গ। 10 নম্বর প্রশ্ন, 0.4 গুণ 0.02 গুণ 0.08 সমান কত? তা আমরা আগে গুণ করে দেবো, 4 2 8, 8 8 64 হবে,
64। এখন কয় ঘর আগে দশমিক হবে দেখুন, এখানে 2, এখানে 2, 4, এখানে 1, 5 ঘর আগে, তাহলে 1 2 3 4 5 এখানে হবে দশমিকটা। তার দশমিকের আগে একটা শূন্য দিতে পারি না পারি, তাহলে 0.1 2 3 3টা 0 6 4। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। মানে এখানে আগে আমরা গুণ করে নিলাম, তারপর যত ঘর আগে দশমিক হয় অত ঘর হিসাব করে 0 দিয়ে দশমিক মিলাই আমরা 0 দিয়ে সংখ্যা মিলিয়ে আমরা দশমিক দিলাম। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? তো এই ক্ষুদ্রতম বা বৃহত্তম ভগ্নাংশ বের করে আমরা শর্ট টেকনিক কীভাবে জানি, যে 8-এর সাথে 5 গুণ করবো, 5 8 কত 40 হয়, এখানে লিখবো, আর 3 আর 14, 3 14 হয় 42, তাহলে 40 আর 42-এর মধ্যে হচ্ছে 42 বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়, মানে এটা থেকে এই ভগ্নাংশটা বড়, তাই আমাদের বৃহত্তম ভগ্নাংশটাই বের করব। তাহলে এটা থেকে এটা বড়, তাহলে এটা থেকে যেহেতু এটা বড়, তাই জন্য আমরা এটার সাথে এবার এটা তুলনা করব, যে 3 8 কত হয় 24 হয়, আর 5 5 25, তাহলে 24 আর 25-এর মধ্যে 25 বড়, তার মানে এই ভগ্নাংশের থেকে এটা বড়, তা অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের থেকে এটা বড়। তাহলে যেহেতু এটা বড়, তাহলে এবার এটার সাথে এটা তুলনা করব, 5 11 55 হয়, এই যে আর গুণন কোনাকুনি, 5 11 55 হয়, আর 8 6 8 48 হয়, তাহলে 55 আর 48-এর মধ্যে 55 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়, অর্থাৎ এই ভগ্নাংশটি বাকি 4টা ভগ্নাংশ থেকে, বাকি 3টা ভগ্নাংশ থেকে বড়, মানে বৃহত্তম। তাহলে অ্যান্সার হচ্ছে 5/8। 12 নম্বর প্রশ্ন, ঘড়িতে এখন 8টা বাজে, ঘড়ি কাটা মিনিটে কাটার মধ্যকার কোণটি কত? তো মধ্যবর্তী কোণ বের করে আমরা সূত্র জানি, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো মডুলাস 11m - 60h ডিভাইডেড 2, এই সূত্র ইকুয়াল 11 × m, m এর মান হচ্ছে মিনিট, 8টা বাজে তাহলে মিনিট হচ্ছে 0, মাইনাস 60 × h, h হচ্ছে আওয়ার মানে ঘন্টা, মানে 8, আর নিচে হচ্ছে 2, মডুলার চিহ্ন দিব, তো এটা তো 0, এটা তো 0, তাহলে 80 আর 60 গুণ, 80 আর 8 গুণ হবে, তাহলে 6 8 48, অর্থাৎ 480, মাইনাস 480 আর নিচে 2, মডুলার চিহ্ন থাকবে, তাহলে মডুলাস মাইনাস 2 দ্বারা 480-কে ভাগ করলে হবে 240, মডুলাস থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে শুধু 240 হবে। তো দেখুন 240 কিন্তু অপশনে নাই, তার মানে একটা কোণ হবে 240, আর একটা কোণ কত হবে 360 থেকে 240 মাইনাস করতে হবে, কারণ একটা ঘড়ি তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখুন এখানে কেন্দ্রে হচ্ছে পুরো 360 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ 240, যদি ঘড়িটা 8টা বাজে বলছে, তাহলে 8টা বলতে কেমন হবে, এখানে 12, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তা 8টা বাজলে হচ্ছে এখানে ঘন্টার কাটা এবং এখানে মিনিটের কাটা, তাহলে 240 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি, তাহলে ছোটো কোণটা কত হবে, এই পুরা মানে 300 ডিগ্রি থেকে, এই পুরা কোণটা থেকে, অর্থাৎ 360 ডিগ্রি থেকে যদি আমরা এই 240 মানে এই কোণটা মাইনাস করে দিই, তাহলে আমরা এই ছোটো কোণটা পাবো। তাহলে আরেকটা কোণ কত হবে, 360 ডিগ্রি থেকে মাইনাস 240 ডিগ্রি, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, অর্থাৎ এই কোণটা হবে 120 ডিগ্রি, আর এই পাশে কোণটা হবে 240 ডিগ্রি, তার মানে সঠিক আনসার হচ্ছে ঘ, 120 ডিগ্রি। 13 নম্বর প্রশ্ন, 1/√2 1√2 ধারাটির কোন পদ 8√2? তো মনে করে নেব ধারাটির nতম পদ, তো ধরে নেব ধারাটির nতম পদ সমান হচ্ছে 8√2, এবং nতম পদের সূত্র জানি আমরা ar⁻n-1 ইকুয়াল হচ্ছে 8√2। তো এখানে আমাদের এর মান আর এর মান বের করে নিতে হবে, তো এর মান হচ্ছে প্রথম পদ হচ্ছে a = 1/√2, আর হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদটা ভাগ, তাহলে আর মান হবে দ্বিতীয় পদকে প্রথম পদটা ভাগ, তাহলে 1কে ভাগ করবো হচ্ছে 1/√2 দ্বারা, তাহলে 1 ভাগটা গুণ করলে √2 উপরে 1টা নিচে, তার মানে কী হবে শুধু 1 কাটা √2, তো ইকুয়াল হচ্ছে √2। তো এখন আমরা এই ক্যালকুলেশন করবো, এর মান হচ্ছে 1/√2, আর আর মান হচ্ছে, আর মান কত, এই যে আর মান হচ্ছে শুধু √2 পাওয়ার n, এর মান বের করবো, তারপর -1 আছে ইকুয়াল কি 8√2, বা এই √2 কি ভাগ আছে এবার শেষে গুণ হবে এটার সাথে, তাহলে এখানে √2 থাকবে পাওয়ার n-1 ইকুয়াল 8√2 ইন্টু আরেকটা √2 হবে, √2 পাওয়ার n-1 ইকুয়াল 8 ইন্টু √2 স্কোয়ার লিখতে পারি আমরা, তো √2 কাটাগুলো 2 থাকবে, তো 2 আর 8 গুণগুলো 16 হবে, তাহলে √2 পাওয়ার n-1 সমান এখানে √2 কাটা, তাহলে 2 থাকবে, 2 আর 8 গুণগুলো 8 দুনে 16, এখানে করি, বা √2 পাওয়ার n-1 ইকুয়াল, এখানে যদি √2-র উপর পাওয়ার আমরা 8 দেই তাহলে কিন্তু 16 হয়,
কীভাবে হয় দেখুন, এই যে √2 পাওয়ার 8 অর্থাৎ √2 স্কোয়ার। √2 পাওয়ার 8 মানে কি √2 পাওয়ার স্কোয়ার আবার কি পাওয়ার 4, 4 × 8। তাহলে √ স্কোয়ার কাটে গেলে 2 থাকবে, 2 এর উপর 4 দিলে হচ্ছে 16। অর্থাৎ √2 উপর যদি পাওয়ার 8 দিই তাহলে কী হয়, এই 16 হয়। তখন দুই পাশ থেকে √2গুলো ক্যান্সেল, তাহলে n-1 সমান এই পাওয়ারটা সমান এই পাওয়ারটা। তার মানে n-1 সমান কী হবে, 8 হবে। এটা সূচকের নিয়ম, একটু আগে একটা অঙ্কে দেখিয়েছিলাম। বা n ইকুয়াল কি 8 -1 এই পাশে আসে +1, তাহলে 8 আর 9, তার মানে n এর মান হচ্ছে 9। তাহলে বলছে ধারাটির কোন পদ 8√2, তাহলে ধারাটির 9তম পদ। ধারাটির 9তম পদ হচ্ছে 8√2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 14 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য 180 টাকা বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখুন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 থেকে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 10 মাইনাস হবে, মানে 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, তার মানে 100 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য চাইছে, ওই জন্য ক্রয় মূল্যটা আমরা এই পাশে ডান পাশে লিখলাম। তো অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কী হবে, কম হবে। তাহলে উপরে 100 আর নিচে চলে আসবে 90। অতএব বিক্রয় মূল্য কত টাকা হলে, এই যে 180 টাকা বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে কী হবে, 100 সাথে 180 গুণ হবে, 100 গুণ হচ্ছে 180 আর নিচে হচ্ছে 90। তাহলে 90 দ্বারা 180কে ভাগ করলে হবে 2, তাহলে 2 আর 100 গুণ করলে 200। তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 15 নম্বর প্রশ্ন, একজন লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, অতঃপর বাম দিকে 20 ফুট, তারপর বাম দিকে 20 ফুট এবং সবশেষ বাম দিকে 20 ফুট গিয়ে বি অবস্থানে পৌঁছলো। এ ও বি এর মধ্যকার দূরত্ব কত? দেখুন এখানে এখান থেকে যাত্রা শুরু করছে, তো এখান থেকে 10 ফুট গেছে, ডান দিকে 10 ফুট 10, তারপর বাম দিকে 20 ফুট, তাহলে এদিকে 20, উপরে গেল 20 ফুট মানে বাম দিকে। তারপর বাম দিকে আবার 20 ফুট, তাহলে এখানে আবার 20 ফুট এবং সবশেষে বাম দিকে আবার 20 ফুট, তাহলে এখানে আবার 20 ফুট গিয়ে বি অবস্থানে পৌঁছালো, মানে এখানে হলো বি আর এখানে ছিল এ অবস্থান থেকে শুরু। তাহলে এ ও বি এর মধ্যেকার দূরত্ব, তার মানে এখান থেকে এইটুক দূরত্ব কতটুক? তাহলে যদি এটা 10 হয় এবং এখানে কি সোজাসুজি গেছে, এগুলো কোনো আঁকা বাঁকা যায়নি কিন্তু। তাহলে দেখুন যদি এখানে 10, এখানে 20 এবং এখানে 20, তাহলে এখান থেকে 20 হলে অর্ধেক কত 10, তাহলে এটা যদি রেখা টানি তাহলে কি এখানে 10 এখানেও 10, তার মানে এখানেও 10, এখানে 10 হওয়ার কারণে কি এখানেও 10 হবে, কারণ এই পাশেরটাও কি 20, এই পাশেরটাও 20, দুইটাই যেহেতু 20, ওই জন্য এখানে 10 হওয়ার কারণে এখানেও কী হবে 10 হবে। কেন বলুন দেখি, যে 10 আর 10-এ 20 মিলাইতে হবে, যেহেতু এখানে পুরাটাই 20, তাহলে এখানেও কী হবে 20ই হবে। 20 হওয়ার কারণে এখানে 10 যেহেতু আছে, তাহলে এখানেও কী হবে 10 হবে। তার মানে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 ফুট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।